প্রিয় বাবা, জানি এই চিঠির উত্তর পাবো না, তবুও তোমাকে লিখছি। তোমার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছে করছে বাবা। অন্তরের অব্যক্ত কথাগুলো জানাতেই আজ লিখতে বসেছি। তুমি যখন দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যাচ্ছিলে, তখন আমি তোমার পিছনে পিছনে ছুটে গিয়েছিলাম। পিছন থেকে অনেক ডেকেছিলাম তোমাকে। অবশেষে তুমি ফিরে তাকিয়েছিলে, বলেছিলে আমার জন্য একটি স্বাধীন দেশ আর একটি পতাকা নিয়ে আসবে। তারপর আমাকে সান্ত্বনা দিয়ে সেই যে চলে গেলে, আর এলে না। তোমার চলে যাওয়ার মুহূর্তে আমার অন্তঃসত্ত্বা মা তখন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, আর আমার নিষ্পাপ ছোট দুটি বোন মায়ের বুক জড়িয়ে অবিরাম কান্না করছিল। তখন আমি মাত্র 9 বছরের শিশু। বলো তো বাবা, সেই সময়টাতে এত কিছু কি করে সামলিয়েছি? ওই অতটুকু বয়সে মাকে ছাপড় দেয়া আমার পক্ষে খুব সহজ ছিল না। তবুও তখন মাকে দেখে আমি সাহস সঞ্চয় করতাম, আর মা আমাকে দেখে। আমি ফুল ভালোবাসতাম, তুমি আমাকে আদর করে হেনা বলে ডাকতে। মনে আছে তোমার? কথা দিয়েছিলে মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার সময় স্বাধীনতা নামের একটা ফুল নিয়ে আসবে। মনে করেছিলাম এই ফুলটি আর 10টা ফুলের মতোই সুন্দর কোনো ফুল। তখনও আমি স্বাধীনতার মানে বুঝতে শিখিনি। এখন বুঝতে পারি বাবা। আমি জেনে গেছি রক্তাক্ত সাদা কাফনে মোড়ানো স্বাধীনতা নামক ফুল তুমি আমার জন্য নিয়ে আসতে চেয়েছিলে। মাকে বলেছিলে দেশ স্বাধীন করেই তবেই ফিরে আসব। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, অনেকের বাবারাও ফিরে এসেছেন, কিন্তু তুমি আর ফিরে এলে না। কেন ফিরে এলে না? আমি আজও অপেক্ষায় থাকি তোমার। বিশ্বস্ত সূত্রে জেনেছি তুমি যুদ্ধ করতে করতে হাসি মুখে প্রাণ দিয়েছ। তোমার যে চওড়া বুকটাতে আমি মাথা রেখে নিরাপদে ঘুমাতাম, সেই বুকটাকে ওরা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। ঠিকানা না জানা কোনো এক বদ্ধ ভূমি হয়েছে তোমার শেষ ঠিকানা। তোমাকে হারিয়ে মা আর ছোট বোনগুলোকে নিয়ে কিভাবে বেঁচে আছি তা তুমি কোনোদিনও জানতে পারোনি। 9 বছর বয়সী এক কন্যা শিশুর মাথার উপর তোমার 23 বছরের অন্তঃসত্ত্বা স্ত্রী আর অবুঝ 2টি কন্যা সন্তান রেখে কোথায় চলে গেলে বাবা? তুমি ছাড়া আমার জনম দুঃখী মা কি ভীষণ সীমাহীন কষ্টের পথ পেরিয়েছেন তা বলে বোঝানোর মতো না। তুমি চলে যাওয়ার পর আমাদের ঘরে আরো একটি বোন জন্ম নিয়েছে। এখন আমরা 4 বোন। জানো বাবা, আমরা তো পেট ভরে খেতেও পাইনি। জন্মের পর থেকে জড়িয়ে গেছি ক্ষুধা নিবারণের যুদ্ধে। তাই ক্ষুধার যন্ত্রণায় আমাদেরকে খেতে হয়েছিল কাঁঠাল সেদ্ধ, কলার মোচা, কলা গাছের ভাড়ালি, কাঁচকলা সেদ্ধ, কচি বাঁশ, শাপলা, কচু, আরো কত কি। এসবই ছিল আমাদের নিত্যদিনের খাবার। ভালো কোনো খাবার পৃথিবীতে আছে কিনা তা আমাদের জানা ছিল না। বেদনার রং যে কত রকম হয় তা আমরা দেখেছি। কষ্টেরা দল বেঁধে আমাদের নিত্য সঙ্গী হয়েছিল। তখন এসবের সঙ্গে যুক্ত হয়েছিল এই স্বাধীন দেশে হায়নাদের থাবার আক্রমণ। সবকিছু আমাদের প্রতিকূলে ছিল, যে কারণে আমার মা একটি রাতও শান্তিতে ঘুমাতে পারেননি। মা মাঝে মাঝে মাঝরাতে জেগে উঠতেন তোমার স্মৃতি মন্থনে। ভূপেন হাজারিকা যথার্থই বলেছেন, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। দানব যদি বা কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? স্বাধীনতা বিরোধী চক্র আর নষ্ট সমাজপতিদের দ্বারা আমাদের জীবন হয়ে গিয়েছিল লণ্ডভণ্ড।
তাদের লোলুপ দৃষ্টির ভয়ানক জালে বন্দী হয়েছিল আমার মা আর আমাদের স্বপ্ন। তারা প্রতিটি মুহূর্তে আমাদের মাকে আত্মহত্যার অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিয়েছিল। শুধু আমাদের কথা ভেবে মা বারবার আত্মহত্যা করতে গিয়েও করতে পারেনি। যাবতীয় অনাচার মুখ বুজে সহ্য করতেন। রাতভর রাতকে তাড়ানোর চেষ্টা চলত। মায়ের বুকের অন্ধকারে বেঁধেছিল কষ্টের জটলা। কানাডা প্রবাসী বাঙালি কবি ফরিদ তালুকদার তার একটি কবিতা লিখেছিলেন, আমি যদি কোনো শিম্পাঞ্জির সন্তান হতাম তাহলে আমার মা হতো শিম্পাঞ্জির মা। তখন অন্য শিম্পাঞ্জি মায়েরা আমার মায়ের প্রতি সহমর্মিতা দেখাতেন, কিন্তু আমি যেহেতু একজন মানুষ তাই আমার মা একজন মানুষ মা। আর আমার মানুষ মায়ের জন্য অন্য মানুষ মায়েদের কোনো সমবেদনা ছিল না। আমাদের মায়ের প্রতি তৎকালীন সমাজের মায়েদের ভূমিকা ছিল নিষ্ঠুর নির্মম। তারা মাকে সবসময় অপয়া, স্বামীকে কেউ নষ্টা, ডাইনি এসব অশালীন শব্দবাণে আঘাত করতেন। লোকমুখে আমরা জেনেছি তুমি হায়নাদের হাতে ধরা পড়েছিলে। তারা কতভাবে তোমাকে নির্যাতন করেছে সবকিছু শুনেছি। দানব বাহিনী তোমাকে বারবার পাকিস্তান জিন্দাবাদ বলতে চাপ প্রয়োগ করেছিল, অসহনীয় কষ্ট দিয়েছিল, বেয়োনেট দিয়ে খুঁচিয়েছিল, তবুও তুমি দেশের জন্য, স্বাধীনতার জন্য তাদের পাশবিকতা সয়ে সয়ে বলেছিলে জয় বাংলা। তখন তোমার উপর অত্যাচারের মাত্রা আরো দীর্ঘতর হয়েছিল, তবুও তোমার মুখ থেকে বের হয়েছিল জয় বাংলা। মৃত্যু নিশ্চিত জেনেও তুমি মাথা নত করনি। হাইনা রূপী বাহিনীর কাছে, ন্যায্যতার কাছে পরাজয় বরণ করেছে হায়না বাহিনীর হীনমন্যতা। বুকের সবটুকু তাজা রক্ত ঢেলে একটা দেশ দিয়ে গেছো বাবা, যে দেশটির নাম বাংলাদেশ। কিন্তু এই দেশ আমাদের কিছুই দেয়নি বাবা। যা কিছু পাওয়ার উচিত ছিল তার সবকিছু পেয়েছে নষ্টরা, নষ্ট সমাজপতিরা। দেশের সবকিছু আজও নষ্টদের দখলে বাবা। আমার কাছে যদি একটা আলাদিনের চেরাগ থাকতো, যেটাতে হাত ঘষলে বিশাল এক দৈত্য উপস্থিত হয়ে বলতো, হুকুম করো মহারানী, কি চাই তোমার? আমি বলতাম, আমার বাবাকে এনে দাও। দৈত্যটি তখন উড়ে উড়ে হাতের তালুতে করে তোমাকে নিয়ে হাজির হতো। আমি ফিরে পেতাম তোমাকে। তাহলে কেমন হতো বলো তো বাবা? জানো বাবা, মা আমাকে ও বোনদের নিয়ে তোমার কবর খুঁজতেন নানা প্রান্তে, কিন্তু আমরা কোথাও তোমার কবর খুঁজে পাইনি। এমনকি কোথাও তোমার নামের তালিকাটাও পাইনি। পেলে হয়তো আমাদের মা কিছুটা শান্তি পেতেন। তুমি মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পর শুধু মা নয়, আমাকেও সর্বক্ষণ বিভিন্ন অশালীন কথার আঘাতে আক্রান্ত হতে হয়েছে এই নষ্ট সমাজের মানুষের কাছ থেকে। আমাকে দেখলেই অনেকে বলতেন, তুই একটা অলক্ষী, তুই একটা অপয়া, তোর ছায়া আমাদের উপর পড়লে আমাদের অমঙ্গল হবে, কারণ তোর বাবার লাশ শেয়াল কুকুরে খেয়েছে। তোর বাবা কাফনের কাপড় পায়নি, জানাজা ছাড়া অনেকগুলো মরাদেহের সঙ্গে তোর বাবাকে মাটি চাপা দেওয়া হয়েছে। সামনে পিছনে স্কুল যাওয়ার পথে সর্বত্রই আমাকে এই ধরনের অযাচিত আচরণ ও কুৎসিত কথার আঘাতে জর্জরিত হতে হয়েছে। জানো বাবা, আমাকে কেউ শারীরিক আঘাত করলে আমি হয়তো সে আঘাতের দাগ দেখাতে পারতাম, কিন্তু আমি যে এই স্বাধীন দেশের স্বাধীন মানুষের দ্বারা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম তা তো কাউকে দেখাতে পারিনি। আর কি বা বুঝবে আমার ব্যথা? বোঝার মতো লোক কি এই দেশে ছিল বাবা? একজনও ছিল না, এখনো নেই। তুমি দেশ আর দেশের মানুষকে হায়নাদের কাছ থেকে মুক্ত করতে মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে নিলে, অথচ হায়না বাহিনীরা যথাযথভাবে তোমাকে দাফনটা পর্যন্ত করেনি। কেন বাবা?
এমন কেন হয়েছে? ওরাও তো শুনেছি মুসলমান, তবে কেন তারা এতটা নিষ্ঠুর হয়েছিল তা আমার বোধগম্য নয়। আমি আজও এর উত্তর খুঁজে পাই না। প্রথিতযশা লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুনিদের উদ্দেশ্য বলেছেন, যারা খুন করে তারা জানে না যে একটা মানুষ মানে একটা জগৎ, কত সম্পর্ক জড়িয়ে থাকে একজন মানুষের সঙ্গে। বউ, বাচ্চা, মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আরো কত কে। যারা খুন করে তারা মারে একজন বিচ্ছিন্ন মানুষকে। সেই খুন ছড়িয়ে যায় একজন মানুষের সঙ্গে আরো কত মানুষ খুন হয়। যারা খুন করে তারা কি তা জানে না বাবা? জানলে কি আর তারা এভাবে নির্বিচারে মানুষ হত্যা করতে পারত? আমার মা সমাজের মিথ্যা ফতোয়া আর নিপীড়ন সয়েছে, তবু মরতে পারেনি আমাদের কথা ভেবে। সর্বক্ষণ পালিয়ে বেরিয়েছেন, এমনকি জরাজীর্ণ নির্জন কবরস্থানে কবরের ভিতরে লুকিয়েও নিজের সম্ভ্রম বাঁচানোর চেষ্টাও করেছেন। মায়ের পিছু পিছু গিয়েছিলাম আমি, দেখেছিলাম সেই পরিত্যক্ত কবরের সাপ ও পোকামাকড়ের ঘর বাড়ি। সাপ ও পোকামাকড় আমাদের কামড়ায়নি বাবা, আমাদের কামড়িয়েছে নিষ্ঠুর সমাজপতি আর আমাদের কাছের মানুষজন। আমাদের দেখভাল করার কথা ছিল যাদের, তারাই আমাদের রক্ত চুষে খেয়েছেন। আমরা এখনো বেঁচে আছি বাবা, কিন্তু আমাদের মা আর বেঁচে নেই। তবে একে বেঁচে থাকা বলে না বাবা, বেঁচে আছে শুধু মৃত্যুর অপেক্ষায়। কারণ তুমি রেখে যাওনি কোনো আশ্রয়, দিয়ে যাওনি কোনো সম্পদ। কি বেদনার সেই ভয়ঙ্কর পথ চলা। তুমি যে স্বাধীনতা এনে দিয়েছিলে তোমার বুকে তাজা রক্ত ঢেলে, তার বদলে আমরা পেয়েছি বঞ্চনা। তোমার মুক্তিযুদ্ধ আমাদের সকল বাসনাগুলোকে দুমড়ে মুচড়ে তছনছ করে দিয়েছে। উপহার হিসেবে পেয়েছি জর্জরিত মস্তিষ্ক, লাবণ্যহীন শরীর, শূন্য পাকস্থলী। হয়ে গেলাম এক জন্মযোদ্ধা। আমাদের মা বলতেন, মানুষের ছবলের চেয়ে সাপের ছবল অনেক ভালো। তোমরা সাপ দেখে ভয় পেও না, ওরা আমাদের ক্ষতি করবে না, যদি না আমরা ওদের ক্ষতি করি। বাবা, আমি আজও রাতে ঘুমোতে পারি না। চোখের সামনে ভেসে ওঠে হায়েনাদের হিংস্রতার, সমাজপতিদের নিষ্ঠুরতার ছবি। আমার চোখের সামনে সবকিছু জীবন্ত হয়ে ভেসে বেড়ায়। নদীতে ভেসে থাকা মনহীন মানুষের বিভৎস লাশ, আহ কি বিভৎস! ভাবলেই আমি কেঁপে উঠি, শিহরিত হই। ভাবলেই আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি। আমার মনে হয় যে দেহ কুকুরে খেয়েছে, শেয়ালে খেয়েছে, শকুনে খেয়েছে, সে তোমারই দেহ বাবা। জানো বাবা, আমি এখন তোমার সেই বদ্ধ ভূমিকে বুকে ধারণ করে বেঁচে আছি। মা বলেছিলেন তোমার বাবাকে গণকবর দেওয়া হয়েছে। সেই থেকে আমি মনে মনে ঠিক করেছিলাম যে বড় হয়ে আমি বাংলাদেশের সমস্ত বদ্ধ ভূমি মাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবার লাশ খুঁজব। যদিও আমার পক্ষে তা সম্ভব হয়নি, তবে আমি এই স্বাধীন দেশের 4 শতাধিক বদ্ধভূমির পবিত্র মাটি এনে একটি জাদুঘর গড়ে তুলেছি। আমি আমার মাকে দেওয়া কথা রেখেছি বাবা, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। স্বাধীনতা নামক ফুল দিয়ে গেলে ঠিক হয়ে, তবে তুমি আর এলে না বাবা। বাবা, আমার পুরো বাড়িটা এখন একটা বদ্ধভূমি। পুরো বাংলাদেশে প্রায় সবকটি বদ্ধভূমির মাটি এনে আমার বাড়িতে গড়ে তুলেছি বদ্ধভূমির সংগ্রহশালা, যা এখন পবিত্র মাটির জাদুঘর নামে সুপরিচিত। তুমি দেখলে না বাবা, কিছু দেখলে না।
আমার জাদুঘরের মাটিতে আমি শুধু তোমাকে নয়, ৩০ লক্ষ শহীদের অস্তিত্ব অনুভব করি। আমি আমার জাদুঘরের মাটির সঙ্গে কথা বলি, তখন আমার মনে হয় আমি তোমার সঙ্গেই কথা বলছি। তবে শান্তি পাই না বাবা। যদি তুমি ফিরে আসতে তবে হয়তো শান্তি পেতাম। তুমি কি ফিরে আসবে বাবা? বাবা, আমার বিয়ে হয়েছিল মায়ের পছন্দ করা বিয়ে পাশ একজন বেকার যুবকের সঙ্গে। ভেবেছিলাম বিয়ের পর হয়তো কিছুটা সুখ পাব, কিন্তু সুখ পাইনি কোনোদিনই। তোমার সেলিনা সুখ পাওয়ার জন্য পৃথিবীতে আসেনি। আমার মনে হয় তুমি 6 মাসের মতো যুদ্ধ করেছিলে। যুদ্ধ চলছিল 9 মাস, আর আমার যুদ্ধ এখনো চলছে। যতদিন এই দেহে প্রাণ আছে হয়তো ততদিন চলবে। বাবা, তোমার উত্তরাধিকারী হিসেবে কোনো সম্পদ পাইনি, পেয়েছি শুধু যুদ্ধের পর যুদ্ধ। তুমি তো একবার যুদ্ধ করে শহীদ হয়েছ, আর আমাকে যুদ্ধ করতে হয়েছে বারংবার। এই অবিরাম যুদ্ধে তোমার সেলিনা আজ ঢের ক্লান্ত। এই যুদ্ধ শেষ কবে হবে জানি না। বাবা, তোমার মুক্তিযুদ্ধ আমাদেরকে গোলামিতে বন্দী করেছে বস্ত্রহীন, করেছে গৃহহীন, পরিণত করেছে সমাজের কুৎসিত কীটে, করেছে ক্ষুধায় কাতর। তবু মাথা নত করিনি বাবা, ভিক্ষা করিনি, তোমাকে ছোট করিনি, এমনকি আত্মহত্যা করিনি। রক্তাক্ত হৃদয় নিয়ে ভেবেছিলাম বিয়ের পর আমার স্বামী আমাকে বুঝবেন, সুখী হব। সে আর হলো কই? আমার কপালে সুখ নেই। সুখ নামের মরীচিকার পিছনে আমি মিথ্যায় ছুটেছি। স্বামীও আমাকে বুঝেনি, এতটুকু মূল্যায়ন করেনি, বরং চলে গেছে আমার চিরদিনের চাওয়া পাওয়া তার পায়ে তুলে। নিজের সুখ খুঁজে নিয়েছেন অন্যত্রে। তোমাকে লিখতে বসে কত কি মনে পড়ছে সেই দিনগুলোর কথা। সংসারে তখন খুব অভাব। মা কোনো উপায় খুঁজে না পেয়ে আমাকে খালার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। খালা খুব আদর করলেও খালুজান ছিল ভয়ঙ্কর মানুষ। দিন রাত খালার সঙ্গে খারাপ আচরণ করতেন। খালা সবসময় ভয়ে ভয়ে থাকতেন। খালার এত কষ্ট আমি মেনে নিতে পারতাম না। বাধ্য হয়ে আবার ফিরে এসেছিলাম মায়ের কাছে। মা নিরুপায় হয়ে ভাতের অভাবে পুনরায় আমাকে পাঠালেন চাচার সংসারে। চাচি সারাদিন কাজ করাতেন আর কষ্ট দিতেন। তখন বারবার স্বাধীনতার মানে খুঁজেছি। জানো বাবা, যে মেয়েটি লাকড়ি কুড়াই, রাত 12টায় বাসন মাজে, যারে মশায় খাই, অবহেলায় খাই, সেই মেয়েটি কি জানি বাবা স্বাধীনতার মানে কি? ক্লান্ত একলা কষ্টের বুলেট বিদ্ধ তোমার মেয়ে স্নেহের চির কাঙ্গালি। তোমার দেশের জন্য শহীদ হলে, আর শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কিছু পাওয়া হলো না আমাদের। অন্য মুক্তিযোদ্ধারা যারা বেঁচে ফিরে এসেছেন, স্ত্রী সন্তানদের কাছে তারা অফুরান সুখ ভোগ করেছেন। তারা ভাতা পাচ্ছেন, বাড়ি ঘর পাচ্ছেন, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সহ সব রকমের সুবিধা পাচ্ছেন। রাষ্ট্র তাদের সম্মানিত করছেন। কোঠা সুবিধায় অন্য মুক্তিযোদ্ধার সন্তানেরা ভালো চাকরি করছেন, আত্মসম্মান নিয়ে বেঁচে আছেন। শুধু আমরাই সবকিছু থেকে বঞ্চিত হলাম। কেন বাবা? শহীদ সন্তান বলে? আমার মতো অসংখ্য শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা কোনো রকমে জীবিকা নির্বাহ করে জীবন যাপন করছে। দিনমজুর, ইট ভাটার শ্রমিক, কারখানার শ্রমিক, না হয় অন্যদের দাসত্ব বরণ করে নিয়েছেন বেঁচে থাকার তাগিদে। তারা জানে না কাকে সম্মান বলে,
কাকে আত্মমর্যাদা বলে। তারা শুধু জানে কোন রকমে বেঁচে থাকতে হবে। তোমরা বুকের রক্তে যে দেশটা দিয়ে গেছো, সেই দেশে নিয়ম কানুন, রীতিনীতি, আইন কানুন কিছুই নেই। এর থেকে পরিত্রাণের উপায় কি বলতে পারো? জানি জানি তুমি বলতে পারবে না, কারণ তুমি যে মুক্তিযুদ্ধ করেছ, তাতে আমাদের হৃদয়ের ক্ষত দিন দিন বাড়ছে। আর এই দুঃস্বপ্নের ক্ষত কোনোদিনই শেষ হবে না বাবা। বুকের মধ্যে তৈরি হয়েছে কষ্ট জলের দরিয়া। যারা এই স্বাধীনতা নামক ফুলের পাপড়ির ঘাতক, জানি না কি হবে তাদের। বাবা, খুব কষ্ট হয় যখন থেকে ইতিহাস তাদের জন্যই জেগে থাকে। আমার খুব জানতে ইচ্ছে করে, কেন এতটুকু সুখের ভাগিদার হলাম না আমরা? অন্তত আর 10টা মানুষের মতোই বেঁচে থাকার অধিকারটুকু তো আমাদের ছিল। দেশের সব নাগরিকের সেই অধিকার থাকা উচিত বলেই আমি মনে করি। আমরা কেন সে অধিকার থেকে বঞ্চিত হলাম? কেন বঞ্চিত হলেন আমার মা? বাবা, কিছুদিন আগে শহীদ সন্তান 71 নামের একটা সংগঠন করব বলে অনেককে ডেকেছিলাম। আমার ডাকে সাড়া দিয়ে প্রায় 200 জনের মতো শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এসেছিলেন আমার বাড়িতে। তারা প্রত্যেককে তাদের জীবনের গল্প বলেছিলেন আমাকে। সবার গল্প প্রায় একই রকমের, আমাদের জীবনের গল্পের মতোই। মুক্তিযুদ্ধে বাবাকে হারিয়ে তারা যখন মায়ের আঁচলে ছায়ায় নিজেকে রক্ষা করতে চেয়েছেন, আর তখনই তাদের মায়ের অভিভাবকেরা তাদের মাকে অন্যত্র বিয়ে দিয়েছেন। কারো কারো মা আত্মহত্যা করেছেন, আবার কেউ কেউ বলেছেন তাদের মা পাগল হয়ে গেছেন। এমন জীবন আমাদের কাম্য ছিল না বাবা। আমরা শুধু সবকিছু মেনে নিয়েছি সময়ের যাতাকলে পিষ্ট হয়ে। এক এক করে যে যার মতো করে কথা বলে যাচ্ছিলেন। তখন দেখেছি একজনের কথা শুনে প্রায় সকলেই কাঁদছেন, হাউ মাউ করে কেঁদেছেন। তাদের বুকে জমে থাকা কষ্টগুলো গলে গলে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সবাইকে শোকের সাগরে। আমি যখন আমার ও আমাদের কথা বলছিলাম, তখন সবাই হাউ মাউ করে কেঁদেছিলেন। কেউ একজন মন্তব্য করেছিলেন এই বলে যে, জীবনে অনেক সভা সেমিনার গিয়েছি, কিন্তু এই রকমের সভা আর কখনো দেখিনি। একজনের কান্না দেখে বাকিরাও হাউ মাউ করে কাঁদে। সবচেয়ে বেদনার ছিল জামালপুরের আজমিরের কথাগুলো। আজমিরের কথাগুলো শুনে পুরো পৃথিবীটাই যেন কেঁপে উঠেছিল। আজমিরি বলেছিল, যখন তার বাবা যুদ্ধে শহীদ হন তখন তার বয়স ছিল মাত্র 4। মায়ের সঙ্গে নানা বাড়িতে অবস্থান করছিল সে। যখন তার বাবা যুদ্ধে শহীদ হন তখন তার বয়স ছিল মাত্র 4। মায়ের সঙ্গে নানা বাড়িতে অবস্থান করছিল সে। যখন তার বয়স 7 কি 8 বছর, তখন তার নানা নানি ও খালা মামারা মিলে তার মাকে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছিলেন। মা যখন তাকে ছেড়ে তার নতুন বাবার সঙ্গে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পালকিতে উঠে বসেন, তখন আজমেরের হৃৎপিণ্ডটা দুভাগ হয়ে গিয়েছিল। চিৎকার করে বলছিল, মা, মা গো, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না। তোমাকে ছাড়া আমি মরে যাব মা, তুমি আমাকে ছেড়ে যেও না। মা চলে যাওয়ার পর আজমের নদীর পাড়ের রোদে গরম হয়ে যাওয়া বালুর উপর গড়াগড়ি দিয়ে কেঁদেছে। কেঁদে কেঁদে স্তব্ধ হয়েছিল সে। বাবা, এবার তোমাকে বলছি শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান রহিমের গল্প। রহিমের বাবা তখন প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছেন। লোকমুখে শুনতে পেলেন যে তার পুত্র সন্তানের জন্ম হয়েছে। একটি বারের জন্য ছেলের মুখটি দেখতে মুক্তিযুদ্ধে নিয়োজিত টিম লিডারকে
বিনীত অনুরোধ করলেন। লিডার এতে সম্মতি দিলেন ও সময় বেঁধে দিলেন। তৎক্ষণাৎ রহিমের বাবা ছুটে এসেছিলেন রহিমের নানা বাড়িতে রহিমকে দেখতে। ফুটফুটে সদ্য নবজাতক পুত্র সন্তানকে দেখতে পেয়ে রহিমের বাবা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। বুকের সঙ্গে মিশিয়ে রেখেছিলেন কিছুটা সময়, কপালে গালে চুমুতে চুমুতে ভরে দিয়েছিলেন। এরপর আবার ফিরিয়ে গেলেন মুক্তিযুদ্ধ করতে, হায়েনাদের তাড়ানোর যুদ্ধে। তারপর সব শেষ। বুকের সব তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হলেন রহিমের বাবা। রহিম এসব কথা ছোটবেলা তার মায়ের কাছ থেকে শুনেছিল। রহিমের যখন 5 বছর বয়স, তখন তার মাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। সেদিনে সেই শিশু রহিমও আজমেরির মতো দগ্ধ হয়েছিল। একদিন রহিমের টাইফয়েড জ্বর হয়। সেই জ্বরে রহিমের একটা পা কিছুটা শক্তি হারিয়ে ফেলে। একটা সময় নানা নানি মারা যান। রহিমের আশ্রয়ের জায়গাটাও সংকুচিত হয়ে পড়ে। এখনো রহিম সে নানা বাড়িতে আছেন, তবে আর 10 জন কেনা গোলামের মতোই। দেখেছ বাবা, কি যুদ্ধ তোমরা করেছ, যে যুদ্ধ শহীদদের স্ত্রী সন্তানদের বেঁচে থাকার সমস্ত মানবিক অধিকার কেড়ে নিয়েছে। সেই যুদ্ধ করেই তোমরা হারিয়ে গেলে চিরদিনের জন্য, আর আমরা হয়ে গেলাম চির অভাগা। বাবা, এবার তোমাকে শোনাবো আর এক শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান আলামিনের গল্প। আলামিনের যখন 6 বছর বয়স, তখন তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হন। বাবা শহীদ হওয়ার পর তার চাচার সঙ্গে আলামিনের মায়ের বিয়ে হয়। চাচার সঙ্গে বিয়ে হওয়ার পর মাকে তার কাছে থেকে আলাদা করে ফেলা হয়, কিন্তু আলামিন মায়ের কাছে থাকতে চাইতো। এক সময় তাকে জোর করে নানা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার নানা তাকে খুব পরিশ্রম করাতেন। ছোট্ট শিশু, তবু তাকে কঠিন কঠিন কাজ দিতেন। কাজ না করলে খেতে দিতেন না। নানা বাড়ি পুকুরে বড় বড় মাগুর মাছ ছিল। একদিন নানা আলামিনকে সেই পুকুরে নামিয়ে দিল। পুকুরে থাকা মাগুর মাছ আলামিনের পায়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। এরপর আলামিন মনের কষ্টে পালিয়ে দাদা বাড়িতে ফিরে আসে। দাদা বাড়িতে এসে দেখেন তার মায়ের কোলে নতুন একটি ভাই হয়েছে, কিন্তু মা সেই ভাইকে আলামিনের দেখতে দিলেন না। আলামিনের মাও কেমন যেন বদলে গেছেন। আলামিনের সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বললেন না। যে ভালোবাসা এতদিন ধরে শুধু আলামিনের জন্য ছিল, তার সবকিছু যেন এখন ছোট্ট ভাইটির মালিক। তবু আলামিন ছোট ভাইটি আনন্দে আনন্দিত হতেন। নিজের বাড়িতে আলামিন কাজের লোকে পরিণত হলেন। বাড়ির যাবতীয় কাজ করলেই আলামিনের কেবলই দুবেলা খাবার মিলত। কাজ না করলে উপোস থাকতে হতো। বাবা, তোমাদের মুক্তিযুদ্ধ কি দিয়েছে? শহীদ সন্তানদের। আমি তোমাকে আরো কয়েকজনের গল্প শোনাবো। ছেলেটির নাম কাশেম। যুদ্ধে সে তার বাবাকে হারিয়েছেন। কাশেমের 3 ভাই আর 3 বোন। কাশেম সবার বড়। দাদা বাড়ি বেশ সচ্ছল। একদিন তার মায়ের বিরুদ্ধে অভিযোগ এলো যে কাশেমের মা তার দেবরের সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছেন। এর বিচার হবে, বাড়িতে বিচার বসবে। কাশেম খুব চিন্তিত হয়ে পড়লেন। তবে একটা পথ খোলা ছিল। যদি চাচা তার মাকে বিয়ে করেন তাহলে আর সমস্যা নেই। কাশেম মায়ের কথা ভেবে চাচাকে রাজি করিয়েছিল। চাচা তার মাকে বিয়ে করলেন। তবে কাশেমের দাদা তার মা ও চাচাকে বাড়ি থেকে বের করে দিলেন। চাচার সঙ্গে মা যখন চলে গেলেন, তখন মা যে গরুর গাড়িতে করে যাচ্ছিলেন, সেই গাড়িটি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। ছোট ভাই বোনদের কাশেম জড়িয়ে ধরে রেখেছিলেন।
তারা মায়ের জন্য চিৎকার করে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন। কাসেম শব্দ করে কাঁদতেও পারেনি, তবে তার দু চোখ দিয়ে অবিরাম পানি ঝরছিল। কাসেমের মা চাদরে ঢাকা গরুর গাড়িতে বসে সন্তানদের কান্না শুনেছেন। তিনিও কেঁদে কেঁদে আকুল হয়ে চাচার সঙ্গে চলে গিয়েছিলেন নতুন সংসারে। এবার তোমাকে শোনাবো শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা শিল্পীর গল্প। ৭১-এর যুদ্ধ চলছে। শিল্পীর বয়স তখন ৬ থেকে ৭। সে ঘুমিয়েছিল মায়ের বুকে। ঘুম ভেঙে দেখলো মা নেই, ঘুমিয়ে আছে নানির বুকে। নানির কাছে মায়ের কথা জানতে চাইলে নানি সহ অন্যরা জানালো যে তার মা চলে গেছেন কলকাতায় চিকিৎসা করাতে। দিনের পর দিন গেল, মা ফিরে এলো না। সেই থেকে মেয়েটি চোখের পাতা এক করতে পারেনি। মেয়েটির কষ্টে আকাশ বাতাস কেঁদেছে, ফুল পাখি গাছপালা সবাই কেঁদেছে। একবার মা আসবেন বলে শিল্পীকে জানানো হয়েছিল। শিল্পীর অপেক্ষার পালা শুরু হলো। মা ফিরে আসার আগের দিন শিল্পীকে কাছের এক আত্মীয় অন্যত্র নিয়ে গেলেন। এর মধ্যে মা এসে আবার ফিরেও গেলেন। দেখা হলো না মায়ের সঙ্গে শিল্পীর। শিল্পী জানলেন যে মা এসে আবার চলেও গেছেন। তবুও শিল্পী পথে পথে খুঁজছে যদি দেখা হয় মায়ের সঙ্গে। মায়ের ছায়া দেখতে চেয়েছিলেন, তবুও দেখা মেলেনি মায়ের। কেননা মায়ের কাছে যাওয়া মেয়েটির নিষিদ্ধ ছিল। শিল্পী একবার তার মামাকে অনুরোধ করেছিলেন মাকে দেখানোর জন্যে। বলেছিলেন যে মামা, আমাকে কি একবার মায়ের কাছে নিতে পারেন, শুধু একবার? মামা রাজি হলো না। অবশেষে শিল্পী লুকিয়ে মায়ের শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হলেন। আচমকা মেয়েকে দেখে বিচলিত হলেন। মা বললেন, কে তুমি? কোত্থেকে এসেছো? কেন এসেছো? আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনতে পারছি না। জন্মদাত্রী মায়ের মুখে এমন কথা শুনে মেয়েটি বলেছিলেন যে আমি ৭১ যুদ্ধ শিশু, টর্চার সেল থেকে এসেছি। তারপর শিল্পীকে তার মা জারদ সন্তান বলে তাড়িয়ে দিলেন দূর দূর করে। শিল্পী তখন বলতে পারলেন না, মাগো আমি তোমার মেয়ে। শুধুমাত্র মায়ের সুখের কথা ভেবেই শিল্পী সব কিছু তার ছোট্ট বুকের ভেতরে কবর দিয়ে ফিরে এসেছিলেন। বাবা, শুনছ? শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের গল্প। আমি তাদের কথা বলছি। তাদের পিতাদের লাশ শিয়াল কুকুরে খেয়েছে, বাতাসে লাশের গন্ধ ছড়িয়েছে। তারপর এলাকার লোকজন তাদের নিজেদের প্রয়োজনে লাশের খণ্ডিত অংশ বিশেষ কুড়িয়ে এই বদ্ধভূমিতে চাপা দিয়ে রেখেছেন। আমি সেই সব ভাগ্যহত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কথা লিখছি বাবা, তোমাদের কথা লিখছি, তোমাদের সন্তানদের কথা লিখছি। এবার তুমি জানবে কেন গেলাম বদ্ধভূমিতে। তোমাকে বা তোমার কবর খুঁজতে গিয়ে পেলাম বদ্ধভূমি, শুধুই বদ্ধভূমি। এখানে তোমরা কে কোথায় ধরা পড়েছিলে, কোথায় তোমাদের হত্যা করা হয়েছিল, কেউ আজও জানতে পারেনি, কোনোদিন জানতেও পারবে না। তাই মনের চেতনায় আর তোমাকে পাবার স্বপ্নে বিভোর হয়ে এখনো ঘুরছি পথে প্রান্তরে। মাকে দেওয়া কথা রাখার তীব্র বাসনা নিয়ে অবিরাম ছুটে চলেছি। যদি তোমার নামটি শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় দেখতে পাই, কোথাও তোমাকে না পেয়ে যে মাটিতে তুমিও তোমাদের দেহের অংশ মিশে আছে, সেই মাটি সংগ্রহ করে আনলাম। আমি বিশ্বাস করি এই মাটিতে তোমাদের বুকের তাজা রক্ত মিশে আছে, এই মাটিতে শুয়ে আছে লক্ষ মুক্তি সেনা। ৪ শতাধিক বদ্ধভূমির মাটি আমি সংগ্রহ করে এনেছি। আরো একটা অবাক করা বিষয় হচ্ছে, যখন বদ্ধভূমিতে গিয়েছি মাটি সংগ্রহ করতে, তখন বিভিন্ন
অনুভূতি হয়েছে আমার। আমি যেন তোমাদের সবার আকুতি শুনতে পেয়েছি। বদ্ধভূমির মাটির সঙ্গে লক্ষ শহীদের আত্মার অস্তিত্ব টের পেয়েছি। বদ্ধভূমির মাটিতে হাত দিয়ে আমি শিহরিত হয়েছি, কেঁদে কেঁদে আকুল হয়েছি। তাই আমি পরম যত্নে আমার আঁচলে করে বদ্ধভূমির মাটি সংগ্রহ করে এনেছি। আজ কোটি কোটি বুক এক বুকে মিশে গেছে। আজ সেই সব বুকে সেই সব মুখ আমাকে জাগিয়ে রাখে সারা রাত। মনে পড়ে শত বৎসরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে তোমরা এনেছিলে স্বাধীনতা। ফলশ্রুতিতে আমরা শিখেছিলাম অতি মাত্রায় পরাধীনতার ভাষা। লিখতে লিখতে কত কিছু না লিখে ফেললাম বাবা। আমি বদ্ধভূমির সমূহ থেকে এসব পবিত্র মাটিগুলো ছোট ছোট মাটির তৈরি কলসে রেখেছি। কলসের মুখ ঢেকে রেখেছি যাতে কোনো অশুভ ছায়া সেখানে না পড়ে। বদ্ধভূমির মাটি সংগ্রহ করতে গিয়ে বিব্রত হয়েছি বহুবার। কোথাও কোথাও দেখেছি যে বদ্ধভূমিগুলো অযত্নে এবং অবহেলাতে রয়েছে, আবার কোথাও দেখেছি ধ্বংসের কাছাকাছি চলে যাচ্ছে। কোথাও কোথাও বেদখল হয়ে গেছে, কোথাও উদ্ধারের চেষ্টা চলছে, তবে অপশক্তির তাণ্ডবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আবার কোথাও কোথাও ভালোই আছে। আমার ধারণা বদ্ধভূমির দায়িত্ব নিয়ে বড় বড় চেয়ারে যারা বসে আছেন তাদের এই বিষয় নিয়ে তেমন কোনো ভাবনাই নেই। থাকলে এমন হতো না, আফসোস হয়। এই ভেবে যে যাদের রক্তের বিনিময়ে একটা দেশ পেয়েছি, আজ সবাই তাদের ভুলতে বসেছি। তাদের অস্তিত্ব যেখানে বিদ্যমান সেই জায়গাগুলোকেও ভুলে যেতে চাইছে। আমরা হয়তো পাগলা ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছি, যে কারণে চারপাশে কি হচ্ছে সে খেয়াল নেই। ভাবো তো বাবা, তোমাদের মতো আত্মত্যাগী মানুষ কি এই বাংলায় আর জন্ম নেবে? তোমরা মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে অকাতরে প্রাণ দিয়েছ। তোমাদের স্ত্রী সন্তানদের কথা ভাবনি তোমাদের অবর্তমানে কেমন করে কাটবে তোমাদের উপর নির্ভরশীল সদস্যদের জীবন। তুমি জানো কি বাবা, অভিভাবকহীন এই অনাথ সন্তানেরা সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। এমনকি পৈতৃক সম্পত্তি থেকেও তারা বঞ্চিত হয়েছে। পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে চলতে না পেরে অসংখ্য শহীদ সন্তানদের জীবন অনিশ্চিত অন্ধকার গহ্বরের অতলে তলিয়ে গেছে। আমার পাইনি সঠিক নিশ্চয়তা, পাইনি দৈনন্দিন একটি উঠোন। শিখেছি জীবন কিভাবে যাতনা শেখায়, কিভাবে মানিয়ে নিতে হয়। মাথার খুলি থেকে মগজের তলদেশ পর্যন্ত ধ্বংসস্তূপের শব্দ শুনেছি। শুধু কষ্টের জং ধরা তোমার মেয়ের ধ্বংসস্তূপকে কাঁধে নিয়ে আজও চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সূর্যোদয়ের পথে অদম্য চলমান। আমি বিশ্বাস করি হননের বজ্রপাত শেষে, বিনাশের ধ্বংসযজ্ঞ শেষে, বেদনার তীর্থরাট শেষে, ব্যথার প্রবাল দ্বীপে বাবা রক্ত ধোয়া মমতার এ মাটি একদিন সূর্যোদয়ের দেখা পাবেই পাবে। বাবা উৎসবে পার্বণে সবাই যখন আনন্দ ভ্রমণে যায়, বাবার বাড়িতে, আত্মীয় স্বজনদের বাড়িতে, প্রিয়জনদের বাড়িতে ঘুরে বেড়াতে, তখন আমি ছুটে বেড়াই বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তে বদ্ধভূমির খোঁজে। বদ্ধভূমির মাটির মধ্যে তোমাকে খুঁজি, খুঁজি লক্ষ লক্ষ শহীদ হওয়া বাবাদের। আমার মনে হয় বদ্ধভূমি আমার বাবার বাড়ি। বদ্ধভূমির মাটিতে আমি তোমাকে খুঁজে পাই। তোমার সঙ্গে প্রতিনিয়ত কথা হয় আমার। তুমি কি আমার কথা শুনতে পাও বাবা? বদ্ধভূমির মাটি আমার সর্বাঙ্গে মাখিয়ে নেই। কি যে শান্তি পাই তা আমি কাউকে বোঝাতে পারবো না। বাবার বাড়ি থেকে মেয়েরা কত কে নিয়ে আসে,
আমি বদ্ধভূমি থেকে সেখানকার পবিত্র মাটি নিয়ে আসি। কেউ দেখতে চাইলে আমি মাটি দেখাই। কেউ কেউ বিস্ময় ভরা চোখে আমার দিকে তাকাই। কত কি ভাবে আমি পাগল টাগল হয়ে গেলাম। আমি পাগল টাগল হয়ে যাইনি তো, সত্যি আমি পাগল হয়ে গেছি। বদ্ধভূমিকে আমার বাবার বাড়ি মনে করছি। আমি কি ভুল করছি বাবা? তুমি তো বদ্ধভূমির মাটির সঙ্গে মিশে আছো, তবে আমি কেন বদ্ধভূমির মেয়ে হব না? আমিও সবাইকে বলেছি যে বদ্ধভূমি আমার বাবার ঠিকানা, আমার বাবার বাড়ি। আমি যে বদ্ধভূমির মেয়ে। তুমি জানো না বাবা, তোমার অবর্তমানে কত আঘাত পেয়েছি। আঘাত পেয়ে পেয়ে সত্যি বদ্ধভূমির কন্যা হয়ে গেছি। এ তো আমার জন্য অনেক গর্বের বিষয়। বিখ্যাত সব কবিরা তোমাদের অর্জিত স্বাধীনতা নিয়ে কত কবিতা লিখেছেন, সেগুলো পড়লে গর্বে আমার বুকটা ভরে ওঠে। কবি শামসুর রহমান তার বিখ্যাত কবিতা লিখেছেন, শহরের বুকে জলপাই রঙের টাঙালো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র। তুমি জানো কি বাবা, 1971 সালের 25শে মার্চের মধ্যরাতে কি ঘটেছিল? প্রথমে তারা আঘাত হেনেছিল রাজারবাগ পুলিশ লাইনে। এটি ছিল পাকিস্তানিদের প্রধান লক্ষ্য কেন্দ্র। পাক হাইনারা এখানে আচমকা আক্রমণ শুরু করে প্রায় 2000 বাঙালি পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। গুলি করে হত্যা করেনি, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করেছিল। সকালে দেখা গেছে রাজারবাগ পুলিশ লাইনের 3 কিলোমিটারের আশেপাশে শুধু লাশ আর লাশ। কি বিভৎস খণ্ড বিখণ্ড মণ্ডহীন শরীর। শহীদদের জমাট বাঁধা রক্তে পিচ ঢালা পথ হয়েছিল লালে লাল। বাবা, পাকিস্তানি হায়নাদের এই ঘৃণিত হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল আমাদের দেশের এই রাজাকার বাহিনী। তারাও মুসলিম ছিলেন। হত্যা করে তারা থেমে থাকেনি বাবা। তারা ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, সব সম্পদ লুট করে নিয়ে গিয়েছিল। আর তাদের স্ত্রী কন্যাদের উপর যে তারা কত রকমের পাশবিকতা চালিয়েছিল তার বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলেও চালিয়েছিল একই রকমের নারকীয় হত্যাযজ্ঞ। এই হলে যেহেতু অমুসলিম ছাত্রদের অবস্থান বেশি ছিল, তাই এখানে হায়নারা অবিকল হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়েছিল রক্তের নেশায়। জগন্নাথ হলে নিরস্ত্র ও নিরপরাধ ছাত্র শিক্ষক কর্মচারীদের নির্বিচারে হত্যা করেছিল দানবীয় কায়দায়। কি ভয়ঙ্কর বাবা, তাই না? মৃত্যু দেহগুলোকে বুলডোজার দিয়ে গর্ত করে একসঙ্গে মাটি চাপা দেওয়া হয়েছিল। এখানে সবার মৃত্যু ছিল না, কেউ অর্ধমৃত্যু ছিল। অর্ধমৃত্যুদের অনুভূতি বা বেদনার কথা তুমি ভাবতে পারো বাবা? আমি কিন্তু ভাবতে পারি না। এসব ভাবতে গেলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই। রাজাকার বাহিনী তো আমাদের দেশের লোকজন তৈরি করেছিল, তাহলে তারা কি করে পারলো এই বিভৎস হত্যাকাণ্ড ঘটাতে ও সহযোগিতা করতে? তারাও তো মানুষের মতোই দেখতে ছিল, বাংলায় কথা বলতো, বাংলার মানুষ ছিল। এটা আমি কোনোদিনই বিশ্বাস করব না বাবা। তারা যে আসলে মানুষ ছিল এটাই আমার বিশ্বাস হবে না কোনোদিন। তোমাকে এবার মুসলিম বাজার বদ্ধভূমির কথা বলবো। মুসলিম বাজার বদ্ধভূমির কাছে ছিল নূরে মসজিদ। নূরে মসজিদে নামাজ পড়া অবস্থায় হায়না বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে হত্যা করেছে তাদের। এই প্রতিটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আমাদের দেশের
মুসলিমের তৈরি আল বদর, রাজাকার, আল শামস ও শান্তি বাহিনীদের পৃষ্ঠপোষকতায়। এখন তুমি বলো বাবা, মুসলিম বাহিনীর এসব সদস্যদের তুমি কি মুসলিম বলবে, বাঙালি বলবে? কেন বলবে বাবা? এরা তো ছিল মানুষের চেহারায় পিশাচ স্বরূপ, রাক্ষস সম, নরকের কীট। একটাই তো দেশ ছিল, একটা অংশের মানুষের দুঃশাসন আর শোষণের দ্বারা আক্রান্ত হয়ে স্বাধীনতা চেয়েছিল। এই কারণেই অন্য একটি ভূখণ্ডের সামরিক বাহিনী নিরীহ নিরপরাধ ঘুমন্ত মানুষের উপর সব রকমের সামরিক শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে নির্বিচার হত্যা করবে। এ কেমন সভ্যতা ছিল বাবা? হায়নাদের ক্যাম্প থেকে অনেক নারীরা জীবন নিয়ে ফিরে এসেছিলেন। ফিরে এসে কেউ কেউ তাদের পরিবারের মানুষদের খুঁজে পেলেও পরিবারের জায়গা না পেয়ে অচেনা গন্তব্যে হারিয়ে গিয়েছিলেন। কেউ তাদের খোঁজ নেয়নি বা খোঁজ পাননি। কেউ কেউ পরিবার এবং সমাজের দ্বারা নিগৃহীত হয়ে আত্মহত্যা করে নিজেদের রক্ষা করেছেন। কেউ কেউ নাম, ঠিকানা এবং পরিচয় গোপন করে বেঁচেছিলেন। এছাড়া আর কি করার ছিল তাদের? অনেক পরে রাষ্ট্র তাদের স্বীকৃতি দিয়েছেন। কজনকে আর স্বীকৃতি দিয়েছেন? বেশিরভাগ বীরাঙ্গনারা লোক সমাজের অন্তরালে হারিয়ে গিয়েছিলেন। অনেকের কাছ থেকে ক্যাম্পের পাশবিকতার বর্ণনা শুনে শিহরিত হয়েছি। তাদের কথা শুনলে ও ভাবলে খুব খারাপ লাগে বাবা, বুকটা ভেঙে যায়। কি অপরাধে তারা এত কষ্ট পেয়েছিলেন? তুমি জানো কি এই সামরিক লোকগুলো কোথা থেকে এসেছিলেন? এরা নরকের কীট ছিলেন। জানো কি তুমি কেন তারা একই দেশের অন্য একটি ভূখণ্ডে নিরাপদ মানুষ, নারী, শিশুদের জীবনে এমন নরকীয় বিভৎস খেলা মেতে উঠেছিলেন? বোবা প্রাণীদেরও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। জানো বাবা, তাদের জন্য শিশুবেলা থেকে অনেক কিছু করতে ইচ্ছে করত, এখনো করে। আমি যদি রাষ্ট্রীয় কোনো বড় পদে থাকতাম, যদি আমার অনেক ক্ষমতার অনেক টাকা থাকতো, তাহলে আমি তাদের জীবন নিরাপত্তার ব্যবস্থা করে দিতাম। ছোট্ট একটা বাড়ি, এক চিলতে সবুজ বাগান, বাড়িতে বসবাসের যাবতীয় ব্যবস্থা, চিকিৎসা, জীবন, খেয়ে পড়ে যাতে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে সে ব্যবস্থা করে দিতাম। কিন্তু সামান্য আমি কিছুই করতে পারি না তাদের জন্য। বাবা, তোমরা শহীদ হয়েছ, রাষ্ট্র তোমাদের মর্যাদা দিয়েছে। রাষ্ট্র কেবলই স্লোগানে বলে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। কিন্তু বাস্তবে কতটুকু স্মরণ করে যুদ্ধে যে সমস্ত নারীরা তাদের সর্বস্ব হারিয়েছেন, তাদের প্রত্যেককে যদি স্বীকৃতি দিত, তাহলে তাদের লুকিয়ে লুকিয়ে বাঁচতে হতো না। তারা সমাজে মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকত। তারা তাদের কষ্ট ও যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি দেশের মানুষকে জানাতে পারতেন। দেশের মানুষ, নারী, মুক্তিযোদ্ধাদের কষ্টগাথা জানতে পারতেন। জানি না এসব কোনোদিন সম্ভব হবে কিনা। জানো বাবা, সবসময় আমি নারীদের এমন সম্মানজনক জীবনের জন্য প্রার্থনা করি। আমার জানা নেই এমন সমাজ কবে হবে। নারীরা মঞ্চে উঠে বক্তব্য দিয়ে সবকিছু সমস্ত দেশের মানুষকে জানাতে পারবে আমরাও সম্ভ্রম যোদ্ধা। কবি নবারুণ ভট্টাচার্য আরো বলেছেন, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। বাবা, এই দুঃখ ভরা জ্বরে আমাদের অনেকেই মৃত্যু হয়েছে। জানি আমাদের মৃত্যুর দায়ভার কারো নেই, না সমাজের না দেশের। তোমাদের রক্তকণিকা থেকে যে যুদ্ধের বীজ কণা পেয়েছি, সে রক্ত কণার উত্তেজনা আমাকে ঘুমাতে দেয় না। তাই তো আমার এই ৪ শতাধিক বদ্ধভূমির মাটির সাথে যখন কথা হয়,
তখন ওরা বলে বাংলাদেশের গণহত্যা কেন আজও আন্তর্জাতিক স্বীকৃতি পেল না, কেন ৩০ লক্ষ শহীদের নামের চূড়ান্ত তালিকা আজও করা হলো না, কেন আজও তাদের কোনো প্রতীকী কবর হলো না, কেন ২ লক্ষ মা বোনকে সম্ভ্রম যোদ্ধা হিসেবে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হলো না। বাবা, যে গণহত্যায় আমি হারিয়েছি তোমাকে ৭১-এ, সেই একই গণহত্যা বাংলার বুকে আজও বিদ্যমান। তোমার রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশে আজও বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার শিকার হচ্ছে এই প্রজন্ম। বাবা, এই তো সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থান ঘটল, বুক পেতে দিল রংপুরের আবু ছাইদ, উত্তরায় মুগ্ধ নামের মহাবীরেরা। বাবা, বাবা, ৭১ সালের ১৫ আগস্ট তুমি গণহত্যার শিকার হয়েছিলে, আর ২০২৪ জুলাই আগস্টের কত না তাজা প্রাণ গণহত্যার শিকার হলো। ধারণা করা হয় তোমাকে হয়তো রংপুরের সাহেবগঞ্জ বদ্ধভূমিতে ওরা মেরে ফেলেছিল ৭১-এ। দেখেছ বাবা, তোমার সাথে এখনকার গণহত্যার কত মিল। ২৪ গণহত্যার শিকার যারা, তাদেরও তো স্ত্রী পুত্র কন্যা থাকতে পারে, তারাও তো আমার মতো তাদের বাবার কবর দিতে পারল না। বৈষম্য দূর করতে রক্তের বিনিময়ে তারাও তোমার মতো ৩.৫ হাত কবরের ঠিকানাও পেল না। ২৪ এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মুক্তিযুদ্ধের যত নিদর্শন ছিল সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে একটি পক্ষ। ওরা কারা? আজ তোমাদের অস্তিত্ব কোথায় আমি জানি না। আমার দীর্ঘদিনের শ্রম সাধনায় গড়ে তোলা বদ্ধভাবে পবিত্র মাটির জাদুঘরটি রক্ষা করেছি অনেক কষ্টে। ওরা এটিকে ধ্বংস করতে চেয়েছিল। টানা ৮ দিন ঘুম ছিল না আমার ও আমার ৪ ছেলের, আর আমি অবশেষে জয় লাভ করেছি। ভবিষ্যতে পারবো কিনা জানি না। এই বাংলায় অনেক কিছু হতে দেখি, শুধু দেখি না ৩০ লক্ষ শহীদ পরিবারের প্রতি ন্যায় বিচার, হয় না গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। দেশের মানুষ এখন অনেক সচেতন, তারা চাইলেই পারে ২৪ গণহত্যার শহীদদের তালিকা তৈরি করতে আর প্রতিটি কবরের ঠিকানা সংরক্ষণ করতে, যাতে এই শহীদের সন্তানরা অন্তত দোয়া করতে পারে। বাবা, অনেকে তো তাদের সন্তানদের জন্য রেখে যান উত্তরাধিকার হিসেবে ধন সম্পদ, আর তুমি আমার জন্য রেখে গেছো ৫৬,০০০ বর্গ মাইলের এক বিরাট বদ্ধভূমি। এতে তোমার জনম দুঃখী মেয়ে ছেলে না।